সাথী সভাপতি টকের ধ্রুব, এখানে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুবর্ণ গোস্বামী। তিনি অবশ্যই বর্তমানে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে নাগরিক সমাজের আন্দোলনের একজন অন্যতম মুখ। এছাড়াও মীনাক্ষী, কলতান সহ, বিকাশ সহ আপনারা যারা এসেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুধু আপনাদেরকে জানাচ্ছি এমনটা নয়, যারা আরজিকর ঘটনায় এবং এই পরবর্তী প্রায় 2 মাস ধরে রাস্তায় নেমে আন্দোলন করছেন সেই সমস্ত জুনিয়র ডক্টর এবং যারা সিনিয়র ডক্টর, তাদের সবাইকে, যে সমস্ত স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, এখনো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, প্রতিবাদের ভাষাকে সঞ্চালিত করছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই জানাচ্ছি। কারণ এই লড়াই আন্দোলন আমাদের দেশে প্রতিবাদকে একটা অন্য রূপে সকলের সামনে হাজির করেছে। কলতান এবং মীনাক্ষী বলছিল, ধ্রুব বলছিল, এটা অত্যন্ত কঠিন সময় বলছে, আমরা এই সময় দাঁড়িয়ে অতিক্রম করছি। কঠিন সময় শুধু আমাদের এই কলকাতা বা আমাদের রাজ্যের মানুষের জন্য নয়, এই কঠিন সময় সারা দেশের মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য। আসলে আমরা যখন আজকে এখানে যুবশক্তির পত্রিকার উদ্বোধন করছি, তখন আমরা কেউ জানি না যে এখন সেই প্যালেস্টাইনে বা গাজাতে বা বেইরুটে কতজন শিশু বা কতজন মানুষ সেখানে প্রাণ হারাচ্ছে। আর আমরা সেটাও জানি না যে আমাদের দেশে বিভিন্ন অস্ত্র কারখানাতে সে সমস্ত যুদ্ধাস্ত্রগুলো তৈরি হচ্ছে এবং সেগুলো আমাদের দেশের সরকার ওই ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে। আমাদের দেশ থেকে ওই মারণাস্ত্র ইসরায়েলে পৌঁছে গিয়ে তারা সেটাকে প্যালেস্টাইনে বা গাজাতে ব্যবহার করছে। আর শত শত হাজার হাজার শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, হাসপাতাল ভেঙে পড়ছে, আবার কেউ কেউ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে আমরা যারা যুব আন্দোলনটা করি, আমরা দেখেছি যে একটা চাকরির জন্য, একটা কাজের জন্য আমাদের কাছে ঠিক কতটা কঠিন হয়ে উঠেছে। তাই তো দেশে আমাদেরকে দেখতে হয়, কদিন আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে দিয়ে 62 জন পিয়নের পদে নিয়োগ করা হবে। তারা সেখানে ফর্ম ফিল আপ করলেন, নিয়োগপত্র পূরণ করে আবেদন করলেন। যারা করলেন তাদের মধ্যে 3700 জন যারা পিএইচডি শেষ করেছেন, 28,000 যারা পোস্ট গ্রাজুয়েট শেষ করেছেন, 50,000-এর বেশি যারা গ্রাজুয়েট হয়েছেন। এটাই আমাদের ভারতবর্ষের প্রকৃত অবস্থা কাজের ক্ষেত্রে দাঁড়িয়েও। আসলে এমন একটা মতাদর্শ সারা পৃথিবী এবং আমাদের দেশ জুড়ে তারা আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন তাদের নখ দাঁত বিকৃত মুখ নিয়ে সমাজের বুকে আঁচড় কাটবার চেষ্টা করছে, যেখানে শুধুমাত্র ব্যক্তিকে চেনা, সমষ্টিকে বাদ দিয়ে দাও। এই কদিন আগে একটা গল্প পড়ছিলাম, তো সেই গল্পটা দেখছিলাম যে একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা লেখা পড়ছিলাম। তো সেখানে একটা পড়ছিলাম যে একটা দৌড় প্রতিযোগিতা আন্তর্জাতিক মানের, সেখানে অ্যাথলিটরা নেমেছে। তো যিনি সবার আগে দৌড়চ্ছেন তিনি কেনিয়ার একজন অ্যাথলিট, তার নাম অ্যাবেল মুতাই। আর আরেকজন ঠিক তার পেছনে দৌড়চ্ছেন, তিনি স্পেনের একজন ইভান ফার্নান্ডেজ। তো দৌড় যখন প্রায় শেষের দিকে, তখন কেনিয়ার সেই অ্যাবেল মুতাই তিনি বুঝতে পারছেন না যে ফিনিশিং লাইনটা ঠিক কোথায় আছে। তিনি ওই চিৎকার চেঁচামেচি, দর্শকদের সবকিছু মিলিয়ে একটু খেই হারিয়ে ফেলেছেন, বুঝতে পারছেন না। আর পেছন থেকে ইভান ফার্নান্ডেজ তাকে বলছে যে তুমি দৌড়ো, তুমি দাঁড়িয়ে পড়ছো কেন, কারণ এখনো ফিনিশিং লাইনটা আসেনি। কিন্তু সে স্প্যানিশ ভাষায় বলছে, কেনিয়ার সেই অ্যাথলিট সেই ভাষা বুঝতে পারছে না। সেই কথা শুনে সে আরো ভরকে গিয়েছে। আর যখন প্রায় ফিনিশিং লাইন শেষ হতে যাচ্ছে, তখন যিনি সেকেন্ডে দৌড়চ্ছিলেন তিনি ওই অ্যাবেল মুতাইকে জোর দিয়ে ধাক্কা দিয়ে ফিনিশিং লাইনটা ক্রস করিয়ে দিয়েছেন। আর সারা পৃথিবীর সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিল। তারা ইভান ফার্নান্ডেজকে এই দৌড় শেষ হওয়ার পর প্রশ্ন করছে যে আপনি এই কাজটা করলেন কেন। তিনি যতবার বোঝাবার চেষ্টা করছেন যেটা তো আমার কর্তব্য, তো কোনো কিছু একটা বুঝতে না পেরে দৌড়ে স্পিড কমিয়ে দিয়েছিল, কিন্তু ওই তো প্রকৃত প্রথম হচ্ছিল, কারণ আমি ওকে ওই সময়ের মধ্যে টপকাতে পারতাম না। যতবার ইভান সেই কথা বলবার চেষ্টা করছেন, কিন্তু সারা পৃথিবীর সংবাদ মাধ্যম তাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে আপনি এটা কেন করছেন। আসলে
সফলতাও যে সামাজিক হতে পারে এরই মতাদর্শ আর এখন আমাদের পৃথিবী জুড়ে বা আমাদের দেশ জুড়ে বা আমাদের রাজ্য জুড়ে কোথাও হয় না। আর ঠিক এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের বামপন্থীদের লড়াই, আমাদের ডিওএফআই এর লড়াই আমরা প্রতিদিন হচ্ছে করে চলেছি। আর আমাদের রাজ্যের কথা আপনারা তো জানেন কি চলছে। আমি শুধু কয়েকটা কথা বলতে চাই আপনাদেরকে, যে এই আরজিকরের ঘটনা আপনারা জেনে গিয়েছেন যে শুধুমাত্র আমাদের রাজ্য বা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের দেশের সীমা অতিক্রম করে প্রতিবাদের ভাষা আজকে সারা পৃথিবী জুড়ে সঞ্চারিত হচ্ছে। আমরা যারা একটু ওই সর্বভারতীয় স্তরে কাজ করবার সুযোগ পাই, একটু অন্যান্য বিভিন্ন যুব সংগঠনের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। ওই কদিন আগে ওই ইসরায়েলের কমিউনিস্ট পার্টির যে যুব সংগঠন তার নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছিল বসে প্যালেস্টাইনে। আমাদের যে কমরেড রয়েছে স্বামী, সে এখন সিডনিতে আশ্রয় রয়েছে, সে আমাকে ফোন করেছিল, বলো তোমাদের আরজিকর নিয়ে কি হচ্ছে তোমরা একটু আমাদেরকে জানাও। তাদেরকে ঘটনা বলছি, তাদের নিজের দেশের মাটিতে তারা হচ্ছে লড়াই করছে, কিন্তু তারাও আমাদের আরজিকরের ঘটনা নিয়ে উদ্বেলিত হয়েছে। এখনো সারা পৃথিবী জুড়ে সব জায়গায় হচ্ছে। এই দুদিন আগেও আমরা দেখলাম যে ব্রিটেনের একজন পার্লামেন্টের সদস্য তিনি পর্যন্ত মুখ খুলেছেন, প্রতিবাদে এসে সামিল হয়েছেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই লড়াইটাও কিন্তু খুব সহজ লড়াই নয়, কারণ এই লড়াইটাও হচ্ছে কঠিন লড়াই। এটা শুধুমাত্র একটা ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে লড়াই নয়। আমাদের প্রশ্ন উঠছে যে একটা ঘটনা ঘটাবার পর কেন পুলিশ হচ্ছে যাকে প্রথমে অ্যারেস্ট করলো, এখনো তো অনেকে গ্রেপ্তার হওয়ার বাকি রয়েছে, সমস্ত কিছু সামনে আসা বাকি রয়েছে। আমরা এখনো ধৈর্য ধরে হচ্ছে অপেক্ষা করছি যে কবে সমস্তটা সামনে আসবে, শাস্তি হবে। যতদিন পর্যন্ত না শাস্তি হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে। তারপরেও লড়াই চলবে আমাদের এই সমাজটাকে বদলানোর। তার কারণ সমাজকে বদলাতে না পারলে সমস্ত রকম মুক্তি হচ্ছে আমরা কখনো পেতে পারবো না। কিন্তু প্রথম যখন কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করলো, যাকে গ্রেপ্তার করলো তিনি যে হচ্ছে পুলিশেরই একজন সিভিক, সে কথা তারা উচ্চারিত করলো না। এবং সে যে বাইকটা চড়ে, সেই বাইকটা যে হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের নামে কেনা, সেটা হচ্ছে তারা একবার হচ্ছে নামলো, সামনে আনলো না। আসলো কখন? যখন ব্যাপারটা জানাজানি হলো। আসলে যখন রাষ্ট্র হচ্ছে ধর্ষককে প্রশ্রয় দেয়, যখন সমাজকে যাদের রক্ষা করবার কথা তারা যখন হচ্ছে রক্ষক থেকে ভক্ষক হয়ে যায়, তখন গণ আন্দোলন ছাড়া আর সমাজের বুকে অন্য কোনো রাস্তা থাকে না। সেই আন্দোলনটাই হচ্ছে আমরা লড়ছি। এবং যারা ডাক্তার এবং যারা নাগরিক সমাজের প্রতিনিধি, সাধারণ মানুষ, তারাও আমাদেরকে এই লড়াইটা হচ্ছে শেখাচ্ছে। আমরা শিখছি এবং শিখে রাস্তায় খাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত আমরা ডিওয়াইএফআই রা। আমি শুধু আপনাদের সামনে বলবো যে এই লড়াইকেও স্তব্ধ করবার জন্য, বন্ধ করবার জন্য প্রতিদিন চক্রান্ত চলছে, তার বিরুদ্ধেও আমাদেরকে লড়তে হচ্ছে। আসলে আমাদের কাছে লড়াইটা হচ্ছে শুধুমাত্র আরজিকর নয়, আমাদের লড়াইটা হচ্ছে হাতরাস থেকে, উন্নাও থেকে, মণিপুর থেকে, সব জায়গায়। কিন্তু কারো কারো কাছে এই আরজিকরের ঘটনা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধি করবার জন্য তাদের লড়াই। তাই তো তারা হচ্ছে মেপে লড়াই করে, তারা নাগরিক সমাজের পাশে এসে দাঁড়াতে পারে না, তারা লড়াইকে ছিনিয়ে নিতে চায়। কিন্তু আমরা লড়াইকে ছিনিয়ে নিতে চাই না, আমরা লড়াইয়ের সাথে থেকে এই লড়াইকে হচ্ছে আমরা তীব্র করতে চাই। এটাই হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য। যারা আরজিকর নিয়ে একটা অংশ বলছে যে তারা নাকি প্রতিবাদে আছে, আমরা বলছি যারা এই কথা বলছেন আপনাদের মধ্যেও তো অনেকে আছেন যারা বিলকিস বানুদের খুনি ধর্ষকদেরকে ওই শাস্তি হওয়ার পরেও কোর্টে মুক্তি দিয়েছিলেন। আমরা দেখেছিলাম মণিপুরে যখন সংসদের উত্থান হয়েছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে তিনি মিথ্যে কথা বলছেন। এখানে যেমন শাসক হচ্ছে মিথ্যে কথা বলছে যে পুলিশ নাকি সর্বভোগ করেছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অভ্যন্তরে বলেছিলেন যে মিডিয়ায় কেন সেই ভিডিও বাইরে বের করা হয়েছে, কেন হচ্ছে পুলিশকে দেওয়া হয়নি। আর যারা মণিপুরে আক্রান্ত হয়েছিল দুজন মহিলা, তারা বলেছিল আমরা বাঁচবার জন্য পুলিশের পা ধরেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে বাঁচায়নি। ওদের সাথে আমাদের হচ্ছে পার্থক্য রয়েছে। আর লড়াইয়ের ময়দান থেকে স্লোগান তৈরি হয়, স্লোগান তৈরি হচ্ছে। আর আমরা দেখছি সেই স্লোগানকে হচ্ছে এখন ভয় পাচ্ছে সবাই। ওই ৮-এর দশকে একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন এবং অবশ্যই তাকে আমরা হচ্ছে নারীবাদী আন্দোলনের একজন অন্যতম মুখ বলতে পারি। তার নাম ছিল কমলা ভাসিন। তিনি লিখেছিলেন, अपनी मर्जी पर खुलकर जीना है आजादी, मन में जो है कहना है आजादी,
अपनी शरीर पर हक है अपना है आजादी সেই স্লোগান আজকে পরিবর্তিত হয়েছে সেই স্লোগান পরিবর্তিত হয়ে আজকে স্লোগান হয়েছে भेदभाव से आजादी पक्षपात से आजादी मनुवाद से आजादी तुम जो भी कर लो आजादी কিন্তু আরো দুটো শব্দ হচ্ছে এই আরজি করে আন্দোলন যুক্ত করে দিয়েছে फेक कल्चर से आजादी रेप कल्चर से आजादी আবার কেউ কেউ এই স্লোগানকে ভয় পাচ্ছেন আবার কেউ কেউ এই স্লোগানের সাথে বিচ্ছিন্নতাবাদকে যুক্ত করতে চাচ্ছেন এই দুই শক্তির বিরুদ্ধেই হচ্ছে আমাদের লড়াই আমি শেষ করব এই শারদ যুব শক্তির দুটোকালী কথা বলে আসলে শারদ যুব শক্তির প্রতিটা পাতা প্রতিটা লাইন আমাদের কাছে হচ্ছে একটা দলিল এটা হচ্ছে ভবিষ্যতের কাছে ইতিহাস হয়ে থাকবে ভবিষ্যৎকে পথ দেখাবে ওই একদম মীনাক্ষী সঠিকভাবে বলছিল যেটা হচ্ছে এবার প্রতিবাদের ভাষা এই স্মারক যুব শক্তি 50 বছরের পথ অতিক্রম করেছে এই দায়িত্ব পালন করতে করতে 56 বছরের হচ্ছে পথ এখন চলছে এটা ঠিক যে এই পত্রিকাও তার দায়িত্ব পালন করবে আমরা যেমন হচ্ছে বিগত দিনের পত্রিকা থেকে আমাদের এখনো হচ্ছে পথ চলবার রাস্তাটা খুঁজে নেওয়ার চেষ্টা করি আগামী প্রজন্ম এই সময়কে ধরতে গিয়ে এই সময়কে বুঝতে গিয়ে অবশ্যই যুব শক্তি পত্রিকাও সহযোগিতা করবে এবং সমগ্র আপনাদের লড়াই হচ্ছে সেই সহযোগিতা করবে আমি আর বেশি কথা না বলে আমি আরেকবার এই লড়াই আন্দোলনের প্রতিবাদের ভাষা যাতে আরো সঞ্চারিত হয় আমরা যাতে প্রতিদিন শপথ গ্রহণ করতে পারি এবং শপথ গ্রহণ করে রাস্তায় নেমে আন্দোলনকে তীব্র করতে পারি সমাজ পরিবর্তনের লড়াইকে তীব্র করতে পারি সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আমার কথা শেষ করছি এনকাউন্ট জিন্দাবাদ ডিওয়াইএফআই জিন্দাবাদ